আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি ও নিরাপত্তায় বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য, সুবিধাবঞ্চিতদের অর্থনীতির মূলধারায় যুক্ত করতে চান মন্ত্রী। গাজীপুরে গরুচোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তাকে ধরতে পারেনি পুলিশ। ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, বাতিল হবে লাইসেন্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে আরএসপিএস। একতরফা সাজা চাপানোর অভিযোগ চালকের, কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এবং রূপালী পর্দার নায়ক থেকে বাস্তব জগতের হিরো, সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন থালাপতি বিজয়। টিভিকের নেতৃত্বে জোট সরকার গঠন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শান্তি ও নিরাপত্তায় বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। আহ্বান জানান জনগণের সঙ্গে মানবিক আচরণের। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। জাতিসংঘের শান্তি মিশনে পুলিশ বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে কাজ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশের জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে প্যারেড কমান্ডারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার আগারগাঁওয়ে পিকেএসএফ রেইজ প্রকল্পের 2য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সুবিধাবঞ্চিতদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি সেখানে।
প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের সঙ্গে বক্তব্য রেখেছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের দিয়ে আপনাদের শতভাগ কন্ট্রিবিউশনটা নিশ্চিত হয়ে আমরা যদি ছোট্ট স্বার্থের উঠতে উঠতে পারি, ক্ষুদ্র স্বার্থের উঠতে উঠতে চান, আমরা স্যাক্রিফাইস যদি করতে জানি আর নিজেকে যদি শতভাগ ব্রত করতে শিখি, আমার মনে হয় না যে আমাদের মানে খুব একটা প্রতিবন্ধকতা আছে উন্নয়নের ক্ষেত্রে, মনে হয় না আমার কাছে। তো আজকের এই আপনার উদযাপন নিরাপত্তা নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদযাপনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে দেখেন আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেড, তো এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে চেষ্টা করি, বিশেষ করে একটা শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে যায় কালিয়াকুরের বাগচালা গ্রামে। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও বাকি ৩ জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই ৩ জনেরই মৃত্যু হয়। পাশাপাশি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদে আরও থাকছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থায় আশঙ্কাজনক। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। অ্যাপস ভিত্তিক এই সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে কাটা যাবে পয়েন্ট। এভাবে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। চালকরা বলছেন যত্রতত্র যাত্রী নামার কারণে নিয়ম ভাঙে বেশিরভাগ সময়। তাই একতরফা চালকদের ওপর সাজা না রেখে যাত্রীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তাদের। এদিকে ব্যাপক আইন লঙ্ঘনের বাস্তবতায় কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যানজট আর বিশৃঙ্খল সড়ক রাজধানী ঢাকায় যেন নিয়তি। প্রতিদিন নিয়ম ভাঙাই যেন নিয়ম। রাস্তা পারাপার আর যান চলাচল সবই চলে হুড়োহুড়িতে। নিত্যকার এমন দৃশ্য বলে দেয় কতটা অসহায় আমাদের ট্রাফিক বিভাগ। এমন বাস্তবতায় সড়কে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। BRT এর এই ডিজিটাল ব্যবস্থা ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি লাইসেন্সে রয়েছে 12 পয়েন্ট। নিয়ম ভাঙলে পয়েন্ট কমবে আর শূন্যে পৌঁছলে লাইসেন্স বাতিল। এই ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেকর্ড হবে অপরাধ। অ্যাপ ভিত্তিক সেবা চালু হলে সড়কে চালক ট্রাফিক বাকবিতণ্ডতা কমবে, শৃঙ্খলা ফিরবে যান চলাচলে, বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের জন্য এটা অনেক বড় সুবিধা হবে, কারণ আমরা তো ফিজিক্যালি মামলা করি, মানুষের সাথে মাঝে ঝামেলা এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হই। এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। তবে চালকরা বলছেন চুক্তিভিত্তিক গাড়ি চললে যাত্রী ওঠানামায় নিয়ম মানা কঠিন। সিঙ্গেলে তাকে নামাইতেই হবে, তাহলে ওইখানে যে কোনো মূল্যেও তাকে নামাইতে হবে। গাড়ি সারাদিন কষ্ট করে চলে, রাতেবেলা দেই বেতন নাকি 100 টাকা ইনকাম কম দেয়, চাবিটা দিয়ে দেবো মালিককে করে। টার্গেটে না করে আমাদের যদি মাসিক ভিত্তিতে করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আইনটা সহজে মানতে পারবো। এ বিষয়ে অ্যাপ চালু হওয়ার আগে কথা বলতে চাননি BRT এর চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়ন হতে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। যেভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, আমার ধারণা এখানে 95% চালকই নিয়ম মানছে না। তারা ট্রিপ বেসিসে সড়কে বাসগুলি চালাচ্ছে, তাদের কোনো বেতন নাই। তো এই চালক তো আসলে সড়কে নামার পর বেপরোয়া হবে, এটি কিন্তু স্বাভাবিক। উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমার সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার যে রুট কজ যেটা আছে, সেই রুট কজেও কিন্তু আমাদের কাজ করতে হবে।
ধাপে ধাপে সারা দেশে চালু হচ্ছে RSPS, যার লক্ষ্য একটাই, নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন এ পদ্ধতি আলোর মুখ দেখবে, তবে বাস্তবায়নে কঠোর নজরদারি দরকার। তাহলে কি সড়কের বিশৃঙ্খলা থেকে এবার মুক্তি মিলবে? সময় বলে দেবে এই অবাধ্য চরিত্রগুলোকে কতটা আবদ্ধ করা গেল নিয়মের গণ্ডিতে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আছি ফতুল্লার গিরিধারা এলাকার একটি গলির প্রবেশ মুখে। আমার এই গলির ভেতরে আমার পেছনে স্থানীয় একজন ব্যবসায়ী শাহজাহান মিয়া, তার 10 তলা বাড়ির নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিবেশীদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, ভোর 6:30টায় বিকট শব্দে এই বাড়ির নিচতলায় সবজি বিক্রেতা কালাম মিয়ার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনার সাথে সাথেই সবজি বিক্রেতা কালাম মিয়া, তার স্ত্রী সাইমা এবং তাদের 3টি শিশু সন্তান, একটি ছেলে এবং 2টি মেয়ে, যাদের বয়স একজনের 7 বছর, 2জনের 7 বছর এবং একজনের বয়স 10 বছর। এই 3 শিশু সন্তান সহ 5 জন ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে। এই ছাড়াও এই বাড়ির যে তাদের পার্শ্ববর্তী আরো 3টি ফ্ল্যাট, এই ফ্ল্যাটের দরজা জানালাগুলো ভেঙে গেছে এবং কালাম মিয়ার ফ্ল্যাটের অধিকাংশ দরজা জানালা ভেঙে ধসে পড়েছে এবং বিকট শব্দে এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে, ভূমিকম্প আতঙ্ক বা বোমা আতঙ্ক এরকম একটি ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন এসে 5 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছে। তো এই মুহূর্তে এখানে অসংখ্য স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসেছে। ফতুল্লা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে। তারা যেটা বলেছে যে গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সিগারেটের আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে তারা প্রতিবেশীরা তারা ধারণা করছেন। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণে 5 জন দগ্ধ হওয়ার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লায়। রাজ্যের সংবাদ। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক কাঁধে নিয়ে আগামী অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। গত বছরের তুলনায় আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাই মূল লক্ষ্য বলে আভাস মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবেলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। পরিকল্পনা যদি আমার ভালো না হয় তাহলে আমার কোনো কাজে ভালো হবে না। আয় ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায়, দেশের কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.5%। প্রবৃদ্ধি তো আমরা 8% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসেবে টার্গেটটা 6.5% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে।
তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। এই সরবরাহ সংকট যেখানে থাকে সেখানে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টি শেষে হাওর এলাকায় রোদের দেখা মেলায় অবশিষ্ট ধানগুলায় তুলতে মরিয়া কৃষক। পুরো দমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ পড়েছে। ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। এছাড়া সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে বাড়ছে নতুন শঙ্কা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই সীমান্তে গুলিতে প্রাণ গেছে 2 যুবকের। আর লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদীর রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে 47-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে গেরুয়া শিবির। তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসাম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরো বাড়িয়েছে। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। ওপারে মুসলিম নির্যাতন বাড়লে তার প্রভাব পড়তে পারে এপারেও। যেহেতু হচ্ছে কি 3 লাখ ভোটার তারা এখনো হচ্ছে সেই লিস্টে জায়গা পাননি, এই 3 লাখ নাম্বারটাকে ব্যবহার করে একটা পুশিং করবার চেষ্টা হয় কিনা, এবং সেটার একটা শঙ্কা আছে। ক্যাম্পেইনের সময় আমরা দেখেছি যারা বিভিন্ন ধরনের কথা বলেছেন, এবং পরবর্তী সময়েও আমরা হচ্ছে গিয়ে এই নির্বাচনের বিজয়টাকে তারা যেভাবে আইডেন্টিফাই করবার চেষ্টা করছেন, তার ফলে এই একটা শঙ্কার জায়গাটা থাকে। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না, এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। তবে রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দিয়েছে বিজেপি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সেই জন্য আমি মনে করি প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা তা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। আমাদের সীমান্ত যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের দুই প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরও দৃঢ় হোক। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সংস্থাটির দাবি, যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত ঘিরে যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন বিজয় থালাপতি। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ।
বিজয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছে 9 গুরুত্বপূর্ণ নেতা। এদিন অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে শনিবার গভর্নরের সঙ্গে বৈঠকের পর বিজয়ের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি ও নিরাপত্তায় বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ। গাজীপুরে গরুচোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা। চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তাকে ধরতে পারেনি পুলিশ। রূপালী পর্দার নায়ক থেকে বাস্তব জগতের হিরো, সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন থালাপতি বিজয়। টিভিকের নেতৃত্বে জোট সরকার গঠন। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।